আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি প্রথম দুইটা অধ্যায় করার চেষ্টা করব এবং এই যে প্রথম দুইটা অধ্যায় আমাদের রয়েছে, প্রথম অধ্যায় হচ্ছে রসায়নের ধারণা এবং তারপরটা হচ্ছে পদার্থ। তো এই দুইটা অধ্যায় থেকে মূলত আমাদের বোঝার থেকে মুখস্থ করার অংশ বেশি, সেজন্য আপনারা কোন জায়গাগুলো পড়বেন আমি সেই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এবং ক্লাস শেষে আপনাদেরকে গ্রুপে এমসিকিউ পিডিএফ দিয়ে দেওয়া হবে। আর এখানে যেগুলো দাগানো থাকবে সেই দাগানো পিডিএফটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা ক্লাস শেষে সেগুলো খাতায় নোট করে পড়ে ফেলবেন। ওকে, আপনারা হচ্ছে পিডিএফ থেকে যাতে পড়তে প্রবলেম হয় আপনারা কি করবেন, জাস্ট দাগানো যে অংশগুলো আছে সেগুলো আপনারা পয়েন্ট করে করে কি করবেন, খাতাতে নোট করে ফেলবেন এবং আমি তো এমসিকিউ পিডিএফ দিবই, সেই এমসিকিউ পিডিএফটা মুখস্থ করে ফেলবেন। ওকে, আজকে ক্লাস থেকে আগামীকালকে অ্যাড না করলে ভালো হবে। আজকে এই টপিকটা থেকে আগামীকালকে আলাদাভাবে প্রশ্ন দিব, ঠিক আছে? তো সেটা হচ্ছে আপনারা পড়ে পরীক্ষা দিতে পারবেন, তবে 100 মার্কের প্রশ্নের ভিতরে এটা ইনক্লুড করব না, তবে এটা আলাদাভাবে আপনাদের পরীক্ষা নেব, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে প্রথমে চলে যাচ্ছি হচ্ছে রসায়নের ধারণা। রসায়নের ধারণা বলতে একদম প্রথম পর্যায় থেকে, অর্থাৎ রসায়নের আদিকাল থেকে আমাদের রসায়ন যে কিভাবে আসছে সেই বিষয়টা আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে, একদম রসায়নের বেসিক বিষয়। তাহলে আমরা এখানে প্রথমে যে বিষয়গুলো দেখতে পাবো সেখানে হচ্ছে রসায়নের আদি যে পরিচিতি সেটা এখানে বলা আছে। তো এখান থেকে আমরা প্রথমে যে ইনফরমেশনটা নোট করব সেটা হচ্ছে যে এখানে একটা আমাদের রাসায়নিক বিক্রিয়ার কথা বলা আছে বা আমাদের একটা রসায়নের উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে যে কয়লা। এখান থেকে প্রশ্নটা কেমন হতে পারে যে কয়লা কি কি নিয়ে তৈরি? তাহলে এখানে দেখেন, কয়লা একটি পদার্থ, কয়লার ভেতরে রয়েছে কার্বন। তাহলে এই প্রশ্নটা আমাদের খুব বেশি আসে, সেটা হচ্ছে কয়লা কি দিয়ে গঠিত? এটা সঠিক উত্তর হচ্ছে কার্বন। তাহলে কয়লা কি দিয়ে গঠিত হচ্ছে? কয়লা হচ্ছে কার্বন দিয়ে গঠিত। এরপর এখানে আবার বলতেছে যে কয়লা পোড়ালে কয়লা বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে কয়লা যদি বাতাসে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তারপর এটা কি করছে, কার্বন ডাই অক্সাইড এবং তাপ উৎপন্ন করে। তাহলে পরীক্ষাতে এটা এইভাবে আসতে পারে যে কয়লা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি কি উৎপন্ন হয়, প্রশ্নটা এইভাবে হতে পারে। তখন আমরা উত্তর করব কার্বন ডাই অক্সাইড এবং তাপ, ঠিক আছে? এই দুইটা। এরপরে যদি আমরা এখানে দেখি, এখানে আরো অনেক কথা বলা আছে যেগুলো আমাদের জন্য দরকার হবে না। এরপর আমরা এখানে দেখব যে সম্ভবত প্রথম যেদিন দুইটা পাথরকে ঘষে ঘষে আগুন জ্বালাতে শিখলো সেই সময় থেকে রসায়নের উপর, মানে বলতে গেলে রসায়নের যে প্রথম যে কাজটা ঘটেছিল বা যেটার মাধ্যমে রসায়নের বিস্তারটা শুরু হয়েছিল সেটা হচ্ছে আগুন তৈরির মাধ্যমে। হ্যাঁ, যখন তারা দেখলো দুইটা পাথরকে ঘষে আগুন তৈরি হচ্ছে তখন তারা চিন্তা ভাবনা শুরু করে যে কেন পাথর ঘষে আগুন তৈরি করেছে, পাথরের ভিতরে কি রয়েছে। তো এগুলো তারা চিন্তা করতে করতে বা আবিষ্কার করতে করতে তখন থেকে তারা কেমিস্ট্রি বা রসায়নের যে সূচনা সেটি শুরু হয়ে যায়। ওকে, আচ্ছা। ওকে, এরপরে আমাদের এখানে কি বলতেছে, এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হলো সোনা। এটা হচ্ছে আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ একটা তথ্য। তাহলে আপনাদের পরীক্ষাতে এটা আসতে পারে যে পৃথিবীর সর্বপ্রথম ধাতু কোনটি? তাহলে সেটা আমরা কি উত্তর করব, সোনা, ঠিক আছে? যে অর্থাৎ এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এটা যে একদম 100% কারেক্ট সেটা না, এটা বিভিন্ন আবিষ্কার গবেষণা চলছে। তবে যদি বলা হয় এইভাবে যে বর্তমান সময় বা জানা মতে প্রথম ব্যবহৃত ধাতু কোনটি, তাহলে আমরা কি উত্তর করব, সোনা, গোল্ড, ঠিক আছে? ওকে, এরপরে এখানে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কপার এবং টিন ধাতুর সমন্বয়ে আমাদের তৈরি হয়েছে ব্রোঞ্জ। এটা আপনাদের যখন আমি এমসিকিউ দিব, এই অধ্যায়ের এমসিকিউ পিডিএফ দিব না, দ্বিতীয় অধ্যায় দিব, বাট এটা খুব বেশি পরীক্ষাতে আসতে দেখা যায়। তাহলে কি বলতেছে যে কপার এবং টিন ধাতুকে গলিয়ে, কপার এবং টিন এই দুইটাকে একসঙ্গে যখন আমরা গলিয়ে মিশ্রণ করি তখন সেখানে একটা কঠিন সংকর ধাতু পরিণত হয় এবং সেটার নাম হচ্ছে ব্রোঞ্জ। তাহলে আপনাদের পরীক্ষাতে এটা আসতে পারে যে কপার এবং টিনকে মিশিয়ে কি তৈরি করা হয়, তার উত্তর হচ্ছে ব্রোঞ্জ। বা এভাবে আসতে পারে যে ব্রোঞ্জ কি কি মৌল দ্বারা তৈরি বা কি কি ধাতুর সমন্বয়ে ব্রোঞ্জ তৈরি, ঠিক আছে? আপনাদের এটা দুইভাবে পরীক্ষাতে আসতে পারে। জাস্ট এটা একটু মনে রাখবেন যে আমাদের ব্রোঞ্জটা তৈরি হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে আমাদের এই কপার এবং টিন এই দুইটা একসঙ্গে হয়ে আমাদের ব্রোঞ্জ তৈরি হচ্ছে। এটা সবার জন্য, ঠিক আছে? এটা সবার জন্য।
এই ক্লাস। ওকে, আর এখানে আরেকটা কথা আমি বলি, আপনাদের যদি সময় হয় তাহলে একটু কি করবেন, পুরো অধ্যায়টা জাস্ট এমনি একটা রিডিং দিবেন, অত বেশি বোঝার দরকার নেই, জাস্ট এমনি একটা হালকা রিডিং দিয়ে রেখে দিবেন। আর যে জায়গাগুলো আমার দাগানো আছে বা যেগুলো আপনার খাতায় নোট করবেন এগুলো মুখস্থ করতে হবে। ওকে, আচ্ছা। সো এরপরে আমরা এখানে দেখব যে মধ্যযুগীয় আরবে যারা তখন গবেষণা করতো তখন তাদেরকে বলা হতো হচ্ছে আলকেমিস্ট, এবং সেই যে গবেষণা বা রসায়ন চর্চা সেটাকে বলা হতো আলকেমি। তাহলে মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে কি বলা হতো? আলকেমি বলা হতো, এবং যারা এইটা গবেষণা করতো তাদেরকে বলা হতো আলকেমিস্ট। ঠিক আছে, ওকে। এক্ষেত্রে একজনের নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে জাবির ইবনে হায়ান। ইনি সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা শুরু করেছিলেন, তাই তাকে কখনো কখনো রসায়নের জনক বলা হয়ে থাকে। তাহলে সর্বপ্রথম রসায়নাগারে রসায়নের গবেষণা শুরু করেছিলেন কে? সেটা হচ্ছে জাবির ইবনে হায়ান। ঠিক আছে, জাবির ইবনে হায়ান সর্বপ্রথম রসায়নাগারে আমাদের কি করেছিল? গবেষণা শুরু করেছিল। ওকে, এরপরে এটা আমাদের আরেকটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অ্যান্টনি ল্যাভোইসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। পরীক্ষাতে এটা আসতেই পারে, খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রসায়নের জনক কে? আধুনিক রসায়নের জনক কে? ঠিক আছে, পরীক্ষাতে দিতে পারে যে আধুনিক রসায়নের জনক কে, তখন উত্তর আমাদের হবে অ্যান্টনি ল্যাভোইসিয়ে। অ্যান্টনি ল্যাভোইসিয়ে হচ্ছে আধুনিক রসায়নের জনক। এরপরে আমরা এদিকে এখানে একটা ছক দেখতে পারবো। আমাদের এই ছকটা কি করতে হবে? মুখস্থ করতে হবে। ছকটাতে কি বলতেছে? বিভিন্ন ঘটনা এবং এখানে রসায়নের যে অবদান, ঠিক আছে, যে ঘটনাটা ঘটতে আমাদের কি রসায়ন রয়েছে সেটা একটু আমরা খেয়াল করি। দেখেন, কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি, কেন এরকমটা হয়ে থাকে? এখানে রসায়নের কি রয়েছে? সেটা হচ্ছে কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। কি থাকে? জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড। আমি যদি এটা যদি আপনাকে বলে দিই, কাঁচা আমে কি কি থাকছে? সাকসিনিক অ্যাসিড থাকছে, ম্যালিক অ্যাসিড প্রভৃতি থাকে। অর্থাৎ আমাদের এখানে সাকসিনিক অ্যাসিড, অর্থাৎ বিভিন্ন ধরনের কাঁচা, আমরা তো জানি যে আপেলে এক ধরনের অ্যাসিড থাকে, আনারসে, পেয়ারাতে বিভিন্ন ধরনের কি অ্যাসিড থাকে। জাস্ট আমরা এখানে আলোচনা করছি কাঁচা আম নিয়ে। তাহলে শুধু কাঁচা আমেই আমাদের বিভিন্ন রকমের জৈব অ্যাসিড থাকে। সেগুলো কি? সাকসিনিক অ্যাসিডও থাকতে পারে, ম্যালিক অ্যাসিডও থাকতে পারে। এখন তখন হলো পরীক্ষাতে আপনার দিল যে কাঁচা আমের নিচের কোন অ্যাসিডটি থাকে। পরীক্ষাতে এই সাকসিনিক অ্যাসিড এটা যদি অপশনে থাকে তো এটাই উত্তর, আর যদি ম্যালিক অ্যাসিড থাকে তাহলে এটাই উত্তর। কিন্তু দুইটা একসঙ্গে থাকার সম্ভাবনা খুবই কম, থাকলে এদের দুইজনের ভিতরে যে কোনো একটা দেওয়া থাকবে। ওকে, ফলে কাঁচা আম টক, তাহলে সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিডের জন্য মূলত কাঁচা আম টক লাগে। কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়, তাই পাকা আম মিষ্টি। তাহলে এটা একটু মনে রাখবেন যে পাকা আমে কোন বিষয়গুলো রয়েছে বা কি কি উপাদান রয়েছে, সেটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এরপর আমাদের আসছে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন। ঠিক আছে, কি বলছে? কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোমের দহন। দহন বলতে বলা হয় গলে যাওয়া। তো কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলো মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। এটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এরকমটা দিয়ে দেয়, হ্যাঁ, যে মোমের প্রধান উপাদান কি বা মোমের মূল উপাদান কি, তখন আমাদেরকে কি উত্তর করতে হবে? হাইড্রোজেন। ঠিক আছে, কেরোসিনের মূল উপাদান কি? হাইড্রোজেন। প্রাকৃতিক গ্যাস হাইড্রোজেন। হাইড্রোকার্বন অর্থাৎ হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন হাইড্রোজেনের যৌগ, তাই যখন এগুলো দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে, অর্থাৎ যখন এগুলো পোড়ানো হয় তখন এগুলো বাতাসে অক্সিজেনের সাথে এগুলো বিক্রিয়া হয় এবং কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপ শক্তি সৃষ্টি করে। তাহলে পরীক্ষাতে প্রশ্নটা এইভাবে আসতে পারে, যখন মোম গলানো হয় তখন কি তৈরি হয়? তাহলে আমাদের কি কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, জলীয় বাষ্প এবং আলো, তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। কথা হলো আলো, মোম জ্বালতে আলো হয় সেটা আমরা এমনি জানি। এখানে আমরা যদি স্পর্শ করি তাপ লাগবে, এটাও তো আমরা জানি। তো এই দুইটা আমাদের মুখস্থ না করলেও চলবে, শুধুমাত্র আমরা এটা মুখস্থ করবো, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। তাহলে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলো যদি আমরা পোড়াই তাহলে কি কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং জলীয় বাষ্প উৎপন্ন হবে। এবং এটা যখন আমি পুড়াচ্ছি তখন এটা অবশ্যই বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। আমি যে কথাগুলো বলছি এগুলো যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে এগুলো আর পরবর্তীতে খুব বেশি
না পড়লেও চলবে, হ্যাঁ, জাস্ট একবার দেখে নিলেই আপনাদের হয়ে যাবে। ওকে, এরপরে পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ আমরা কেন খাই, কি আছে? পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন এবং ক্লোরিন একসঙ্গে যুক্ত হয়ে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করে। তাহলে এখান থেকে আপনাদের দুইভাবে প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে অ্যান্টাসিডে কি থাকে। এখানে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডও উত্তর হতে পারে অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও হতে পারে, অপশনে যেটা থাকবে সেটাই উত্তর। তাহলে মনে রাখবেন অ্যান্টাসিডে কি কি থাকছে, আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকছে। এগুলো কি করে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি করে? অ্যাসিডকে প্রশমিত করে। ঠিক আছে, এই জায়গাটা মনে রাখতে হবে। ওকে, এবং কথা হলো যে পেটে অ্যাসিডিটি কখন হয়? যখন পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন অতিরিক্ত জমা হবে তখনই মূলত আমাদের পেটে অ্যাসিডিটির সৃষ্টি হবে। ওকে, এরপর এখানে কি বলতেছে, রসায়নের পরিধি এবং তার কিছু ক্ষেত্র। তো এই জায়গাগুলো থেকে আমাদের খুব বেশি দরকার হবে না, জাস্ট আমরা এইখানে যে ছকটা যেগুলো রয়েছে এই ছকটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট আপনারা একটু রিডিং দিবেন। এখানে আমাদের যে ছকটা দেওয়া আছে এটা আপনারা একটু রিডিং দিয়ে নেবেন। এরপরে হ্যাঁ, কারণ এখানে হচ্ছে কি দিয়ে কি তৈরি হয় সেগুলো এখানে দেওয়া আছে, যে বায়ুর প্রধান উপাদান কি, অক্সিজেন, তারপর খাবারের পানি কি, পানিসহ বিভিন্ন খনিজ লবণ, হ্যাঁ, তারপরে এদিকে আমরা হচ্ছে এটা জানতে পারবো যে কাগজের প্রধান উপাদান কি, সেলুলোজ। তো আমরা এই বিষয়গুলো জানতে পারবো, সেজন্য এটা একটু রিডিং দিবেন আপনারা। ওকে, এরপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে কি, যে উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ অংশের ক্লোরোফিলের সাহায্যে পানি এবং কার্বন ডাই বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করছে দেখেন, যে উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ অংশের ক্লোরোফিলে, তাহলে মনে রাখবেন যে ক্লোরোফিল কোথায় থাকে? উদ্ভিদের পাতার সবুজ অংশে। উদ্ভিদের পাতার সবুজ অংশে কি থাকে? ক্লোরোফিল থাকে, এবং এই ক্লোরোফিল পানি এবং কার্বনের সাথে বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে, এবং তারপরে কি হয়? আমাদের খাদ্য তৈরি হয়। ওকে, এটা হচ্ছে আমাদের হলো বায়োলজির সঙ্গে। এরপর এখানে আরো অনেক বিষয় রয়েছে, সেগুলো আমরা স্কিপ করেছি। দেন তারপরে আমরা এবার এখানে যে বিষয়টা দেখতে পারবো সেটা হচ্ছে অনেক দূরে। ঠিক আছে, এখানে কিন্তু এগুলো রিডিং দিবেন আপনারা একটু, আমাদের এখানে যে বিষয়গুলো আছে এগুলো রিডিং দিবেন। এরপরে আমাদের এখানে আরেকটা ছক রয়েছে, সেটা হচ্ছে সাংকেতিক চিহ্ন। অর্থাৎ আমাদের রসায়নাগারে বা রসায়নের বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করি। যেমন এক্ষেত্রে আমাদের যদি এই চিহ্নটা দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে বিস্ফোরক পদার্থ। এবং আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, যে এখন পর্যন্ত নার্সিং অ্যাডমিশনে কোনো প্রশ্নে চিত্র সহকারে কোনো প্রশ্ন হয়নি। ঠিক আছে, এখন পর্যন্ত কোনো নার্সিং অ্যাডমিশনে কোনো প্রশ্নেই চিত্র দিয়ে কোনো প্রশ্ন আসেনি, এতটুকু একটু মনে রাখবেন। সো আপনারা যখন কোনো কিছু পড়বেন বা যখন কোনো কিছু আপনারা এমসিকিউ প্র্যাকটিস করবেন, সেখানে যদি চিত্র সহকারে কোনো কিছু দেওয়া থাকে কোনো প্রশ্ন, সেটা আপনারা টোটালি স্কিপ করবেন। ঠিক আছে, ওকে। এখন কথা হলো যে তাহলে ভাইয়া এই ছকটা কিভাবে পড়বো? ছকটা আপনাকে এইভাবে পড়তে হবে যে বিস্ফোরক পদার্থ কোনগুলো, নিচের কোনটি বিস্ফোরক পদার্থ। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে যে টিএনটি, তারপর জৈব পারঅক্সাইড, ঠিক আছে, তারপর নাইট্রোগ্লিসাইড, এগুলো হচ্ছে আমাদের বিস্ফোরক পদার্থ। এরপর আমাদের কি রয়েছে? দাহ্য পদার্থ আছে, যেমন কি অ্যালকোহল, ইথার, এগুলোকে আমরা কি বলছি? দাহ্য পদার্থ বলছি। এরপরে আমাদের কি রয়েছে? বিষাক্ত পদার্থ রয়েছে, এবং এই বিষাক্ত পদার্থগুলো আমাদের কি কি হয়ে থাকে? বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের বিষাক্ত। তো জাস্ট এখান থেকে আপনারা এই উদাহরণগুলো মনে রাখবেন। উত্তেজক পদার্থ দেওয়া আছে আমাদের, হ্যাঁ, সিমেন্ট ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড, এগুলো আপনারা উদাহরণগুলো মুখস্থ করবেন এখানে ছকে যেগুলো দেওয়া আছে। এগুলো কি করবেন? এগুলো খাতাতে নোট করে করে পড়ে ফেলবেন। তো চলেন এবং আমরা এখন দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। আমাদের এখানে দ্বিতীয় অধ্যায়ে কি বলতেছে? দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা বলতে কি বোঝায়? অর্থাৎ কোনো একটা পদার্থ কি কি অবস্থায় রয়েছে। আপনারা আমাকে একটু বলবেন যে পদার্থের মোট অবস্থা কয়টা? পদার্থের অবস্থা মোট কয় রকমের হয়ে থাকে? আপনারা সবাই আমাকে একটু জানাবেন। হ্যাঁ, তো পদার্থের অবস্থা আমরা প্রধানত জানি 3 রকমের হয়ে থাকে, তবে আমরা এটা মনে রাখবো যে পদার্থের অবস্থা হচ্ছে 4টা।
পদার্থের অবস্থা কয়টা? চারটা। একটা হচ্ছে আমাদের কঠিন, তরল, বায়বীয় এবং আরেকটা হচ্ছে প্লাজমা। ঠিক আছে, পদার্থের চারটা অবস্থা, কঠিন, তরল, বায়বীয় এবং প্লাজমা। আমরা এটা মনে রাখবো। এখন কথা হলো কঠিন পদার্থ কোনগুলো? যেখানে আমাদের পদার্থের ভিতরে যে অণু পরমাণুগুলো রয়েছে সেগুলো যখন একসঙ্গে অনেক কাছাকাছি থাকবে, একসঙ্গে একদম যুক্ত অবস্থায় থাকবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কঠিন পদার্থ। এবং আমাদের তরল পদার্থে কি হয়, আমাদের যে অণুগুলো সেগুলো একটু কিছুটা দূরে দূরে থাকে। আর বায়বীয় পদার্থে কি হয়, অনেক বেশি ছোটাছুটি করতে থাকে। এবং প্লাজমা অবস্থাতে আমাদের কি হয়, যে অণুগুলোর মধ্যকার যে কানেকশন বা যে হচ্ছে আকর্ষণ বিকর্ষণ সেটা একেবারেই থাকে না। তাহলে আমরা কি মনে রাখবো, যে প্লাজমা অবস্থাতে আমাদের পদার্থের ভিতরের অণুগুলোর কোনো সম্পর্ক বা কোনো আকর্ষণ থাকে না, একদম টোটালি বিচ্ছিন্ন অবস্থায় থাকে তারা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোট চারটা অবস্থা। তাহলে আমরা এটা বলবো কি, পদার্থের অবস্থা কয়টা? চারটা অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, প্লাজমা। ঠিক আছে, ওকে। তো এবারে আমরা এক্ষেত্রে এখানে আবার হচ্ছে কিছু কিছু জায়গা আমরা দেখব। ঠিক আছে, ওকে। এক্ষেত্রে দেখেন এখানে কিন্তু 3 স্টেট অফ ম্যাটার দেওয়া, মানে কিন্তু এখানে পদার্থের 3টা অবস্থা দেওয়া, তবে পদার্থের মোট অবস্থা হয়ে থাকে 4 রকম। ঠিক আছে, এটা নবম দশম শ্রেণী, তো এখানে মোট 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এইচএসসি তে যারা সায়েন্সে ছিল আপনারা জানেন যে পদার্থের অবস্থা 4টা। ঠিক আছে, এটা হচ্ছে 9, 10 এর জন্য এখানে 3টা নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু আপনাদের পরীক্ষাতে আসলে প্রায় 4টা উত্তর করবেন। হ্যাঁ, কারণ আপনাদের নার্সিং অ্যাডমিশন তো আসলে এইচএসসির পরেই হচ্ছে, তো এইচএসসি তে যেহেতু 4টা দেওয়া আছে তো আপনারা 4টা পড়বেন। আচ্ছা, এরপরে এক্ষেত্রে আমাদের কঠিন পদার্থটা সম্পর্কে কিছু বলা আছে, যে কঠিন পদার্থটা আমাদের কেমন হয়ে থাকে। তো আমরা এখানে দেখব কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে, অবশ্যই নির্দিষ্ট একটা আকারও আছে। যেমন এটা একটা কঠিন পদার্থ, এটার আকার হচ্ছে লম্বা, কিছুটা গোল। হ্যাঁ, ওকে। এবং নির্দিষ্ট আয়তন থাকে, যেমন আমার এই যে আপনার মনিটরটা দেখতে পাচ্ছেন, এটার কি নির্দিষ্ট একটা আয়তন আছে, এটার কি নির্দিষ্ট একটা আয়তন আছে। তাহলে কঠিন যে পদার্থ তাদের ভর আছে, আকার আছে, আয়তন আছে। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণ আকর্ষণ বল সব থেকে বেশি। তো আপনাদের পরীক্ষাতে এরকমটা আসতে পারে যে কি ধরনের, বা আপনার পরীক্ষাতে এরকম দেখা হলো যে 4টা অপশন দেওয়া আছে, তার ভিতরে বললো যে নিচের কোনটিতে আন্তঃকণ আকর্ষণ শক্তি সব থেকে বেশি। নিচের কোনটিতে আন্তঃকণা আকর্ষণ শক্তি সব থেকে বেশি। আন্তঃকণা বলতে কি, সেই পদার্থের ভেতরে যে কণাগুলো রয়েছে তাদের ভেতরে যে আকর্ষণ সেটা সব থেকে বেশি কোন পদার্থে। বা প্রশ্নটা এইভাবে হতে পারে যে আন্তঃকণা আকর্ষণ সব থেকে কম কোন পদার্থে। তখন আপনাদেরকে ওক্ষেত্রে অ্যান্সার করতে হবে যে কোনটা কঠিন দেওয়া আছে উদাহরণ, কোনটা তরলের উদাহরণ, কোনটা বায়বীয় উদাহরণ, এরকম উদাহরণ তো দেওয়া থাকবে, তাই না? তো সেই উদাহরণগুলোর ভিতর থেকে আপনাকে উত্তর করতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে এক্ষেত্রে আমাদের তরল পদার্থ বলা আছে। তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে, আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নাই। এটাকে আমরা যে যাতে রাখবো সেই আকারে ধারণ করবে। তাহলে ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখানে কি বলতেছে দেখেন, যে ভর আছে নির্দিষ্ট, আয়তন আছে, কিন্তু কোনো আকার নেই, এটা একটু মনে রাখতে হবে। এরপরে তরলের আকর্ষণ বল কঠিনের চেয়ে কম। তরল পদার্থে চাপ প্রয়োগ করে এদের আয়তন হ্রাস পায় না। কেন হ্রাস পাবে? কারণ এটাকে যখন আমি কি করতেছি, চাপ প্রয়োগ করছি, যে সেগুলো কিছু জায়গা থেকে সরে যাচ্ছে, কিছুক্ষণ পরে আবার একই জায়গায় চলে আসবে, তাই না? যেমন আপনি একটা জায়গায় পানি আছে, পাত্রে আপনি যদি সেখানে হাত ডুবান, তাহলে সেখানে পানিগুলো একটু সরে যাবে, হাত তুললে কি আবার আগের মতো হয়ে যাবে। তাই এখানে বলতেছে এদের আয়তন হ্রাস পায় না, অর্থাৎ আয়তন কমে যায় না, কারণ সেটা আবার আগের মতো হয়ে যায়। এরপরে আমাদের গ্যাসীয় বা বায়বীয় পদার্থ কি বলতেছে, যে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, কিন্তু নির্দিষ্ট আকার কিংবা আয়তন কোনোটাই নাই। অনেক স্টুডেন্ট এটা মনে করে যে বায়বীয় পদার্থ হয়তো কোনো ভর নাই, কিন্তু এটা একটা ভুল। বায়বীয় পদার্থে অবশ্যই ভর আছে। কেমন ভর? সাপোজ আপনি যদি কোনো কিছুর ভেতরে যদি আপনি বায়ু ভরে সেটা যদি আপনি কি করেন, যদি আপনি রাখেন, তাহলে সেটা কোনো ভারী। যেমন আমি যদি বলি যে গ্যাসের সিলিন্ডার, হ্যাঁ, সেটা হচ্ছে রান্না করার গ্যাসের সিলিন্ডার হোক বা হসপিটালের গ্যাসের সিলিন্ডার হোক, দেখবেন যে একটা খালি গ্যাসের সিলিন্ডারের যে ওজন হয়ে থাকে, গ্যাস পূর্ণ সিলিন্ডারের ওজন কিন্তু বেশি হয়ে থাকে। যেমন আপনারা অনেক সময় কিন্তু কিনতে গেলে খেয়াল করে দেখবেন যে 12 কেজির এলপিজি গ্যাস
4 কেজির গ্যাসের সিলিন্ডার, 12 কেজির গ্যাসের সিলিন্ডার, এরকম কিন্তু লেখা থাকে। তাহলে এখানে কেন এই ওজনটা বলছে? এটা হচ্ছে গ্যাসে, অর্থাৎ একটা খালি সিলিন্ডারের ওজন যদি আমাদের 30 কেজি হয়ে থাকে, তো সেখানে যদি আমরা আবার 10 কেজি যদি গ্যাস দিই, তাহলে সেটা ওজন কত হয়ে গেল? 40 কেজি। তার মানে আমরা মনে রাখবো অবশ্যই কি আছে? গ্যাসের ওজন বা ভর আছে। অর্থাৎ একটা খালি সিলিন্ডারকে যত সহজে চেড়ে নেওয়া যাবে, একটা গ্যাসপূর্ণ সিলিন্ডারকে কিন্তু চাড়তে অনেক কষ্ট হবে। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখবেন। এরপরে গ্যাসীয় পদার্থের এখানে কিন্তু আমাদের অনেক দূরে দূরে অবস্থান করে, কঠিন তলে যত কাছাকাছি ছিল এটা অনেক দূরে দূরে। তাই এখানে বলতেছে যে আন্তঃকোণ আকর্ষণ বল খুবই কম। কি হচ্ছে? খুবই কম। এবং তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়। তাহলে তাপ প্রয়োগে কি হয়? গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়। এটা একটু মনে রাখবেন। ঠিক আছে, এতটুকু বুঝতে পারলেন? এবং প্লাজমা অবস্থাতে কি হয় এটা একটু মনে রাখবেন, যে পদার্থের কোন অবস্থাতে তাদের মাঝে কোনো আন্তঃকোণীয় আকর্ষণ থাকে না, সেটা হচ্ছে আমাদের প্লাজমা অবস্থা। এটা একটু মনে রাখবেন। ওকে, এরপরে আর আরেকটা বিষয়, যখন হচ্ছে এইচএসসি ফিজিক্স বায়োলজি পড়াবো আপনাদেরকে, তখন আপনি এটা আরো ডিটেইলস জানতে পারবেন। এখন জাস্ট যতটুকু বললাম এটা আপনার জন্য ইনাফ। এরপর হচ্ছে কণার গতিতত্ত্ব বা কণা কিভাবে দৌড়াদৌড়ি করে। দেখেন এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি কঠিন অনেক কাছাকাছি, এটা কি তরল। তরল আমরা যেভাবে রেখেছি, সাপোজ এটা একটা বড়টা কি অনেক উঁচু হয়ে আছে, সাইড অংশগুলো ফাঁকা হয়ে আছে, তো এটা তরল হলো, এটা একটু নিচে নেমে গেল এবং এটা চারিদিকে ছড়িয়ে গেল। আর গ্যাসীয় অবস্থাতে কি হয়েছে? এদের কণাগুলো, এটা একটা কণা অণু, এটা একটা অণু, এগুলো সবকে একদম ছড়াছড়ি অবস্থায়, ঠিক আছে, অনেক দূরাদূরি অবস্থাতে এরা রয়েছে। তাই এখানে কি বলতেছে যে যখন কণাগুলোর ভেতরকার আকর্ষণ শক্তি বা আন্তঃকোণ আকর্ষণ শক্তি খুব বেশি থাকে, তখন কণাগুলো খুব কাছাকাছি থাকে। তাহলে যখন কণাগুলো কাছাকাছি থাকে, তাহলে তাদের আন্তঃকোণ আকর্ষণ সব থেকে বেশি এবং নিজেদের অবস্থান থেকে নড়তে পারে না। হ্যাঁ, ওকে। এরপরে আমাদের এখানে আরো অনেক বিষয় দেওয়া আছে। এরপরে আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাপন। ব্যাপন জিনিসটা কি? কোনো মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। এটা আপনারা সবাই জানেন কি, যে কোনো একটা জায়গায় যদি অধিক ঘনত্ব বিশিষ্ট যদি আমাদের কোনো একটা পদার্থ থাকে, সেটা কঠিন তরল বা বায়বীয় যেটাই হোক, সেটা যদি স্বতঃস্ফূর্তভাবে মানে সমানভাবে যদি সম্পূর্ণ রুমে যদি ছড়িয়ে পড়ে বা সম্পূর্ণ জায়গায় যদি ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে ব্যাপন। কি হতে হবে? অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে। আপনারা পড়েছেন একটা কমন উদাহরণ, সেটা হচ্ছে কি আতর। এখানে দেখা হলো একটা আতরের চিপি যদি আপনি খুলে রাখেন, এখানে কি অনেকগুলো আতর রয়েছে, তার ঘনত্ব অনেক বেশি, তো এটা যদি আপনি খুলে রাখেন, পরে দেখা গেল যে গোটা ঘরে ঘ্রাণটা ছড়িয়ে গেল। তো বিষয়টা এটাই, যে এটাই হচ্ছে আমাদের ব্যাপন। এবং কোনো পদার্থ ছড়িয়ে পড়তে যদি কম সময় নেয়, অর্থাৎ কম সময়ের ভেতরে যদি সেটা দ্রুত ছড়াইয়া পড়ে, তাহলে তার ব্যাপন হার সব থেকে বেশি। কম সময়ে যদি ছড়িয়ে পড়ে, তাহলে তার ব্যাপন হার সব থেকে বেশি। ঠিক আছে, ওকে। এবং কোনো কিছু যদি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে, তাহলে তার ব্যাপন হার কম। এটা একটু মনে রাখবেন, তাহলে হয়ে যাবে। এরপর এখানে যে পরীক্ষাগুলো দেওয়া আছে, এই পরীক্ষাগুলো আপনাদের দরকার নেই, এগুলো টোটালি স্কিপ করবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা যে উদাহরণটা দেখবো সেটা হচ্ছে নিঃসরণ। নিঃসরণ বলতে বোঝায় যে সজোরে কোনো কিছু বেরিয়ে আসা। যেমন এখানে কি হচ্ছে, সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান, অর্থাৎ যেখানে অনেক বেশি চাপ রয়েছে, সেই সকল স্থান থেকে কোনো গ্যাস নিম্ন চাপের স্থান থেকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে আমাদের বলা হয় নিঃসরণ। যেমন খুবই সিম্পল, দেখা গেলো গ্যাসের সিলিন্ডার বা বেলুন। গ্যাসের সিলিন্ডার কি হয়, গ্যাস অনেক চাপের থাকে না সে যাতে, তো দেখবেন যখন গ্যাসের সিলিন্ডার যখন মুখটা খুলে দেওয়া হয় অনেক সময়, তখন কি অনেক স্পিডে বাতাস বের হয়, তাই না? একদম সরু ছিদ্রপথ দিয়ে অনেক জোরে বাতাস বের হয়, তো সেটা হচ্ছে নিঃসরণ। আবার এদিকে বেলুন, দেখা গেলো বেলুন আপনি যদি ফুটা করেন সে তো ফেটে যাবে, কিন্তু কথা হলো কি, আপনারা 9, 10 সময় পড়েছেন যে যখন বেলুনে আমরা কোনো টেপ মারি, সেখানে যখন আমরা ফুটা করি একটা পিন ঢুকিয়ে, তখন সেখানে কি হয়, বাতাসটা বের হতে থাকে। তো এগুলো হচ্ছে মূলত আমাদের নিঃসরণ। যারা 9, 10 এবং এইচএসসি-তে যাদের সায়েন্স ছিল, আপনাদের কাছে এগুলো একদমই পানি, কিন্তু যাদের আর্টস ছিল 9, 10-এ বা ইন্টারও যাদের আর্টস ছিল, তাদের জন্য এগুলো একটু হালকা কঠিন হতে পারে। তবে এগুলো কঠিনের কিছুই না, বলতে গেলে একটা সাধারণ জ্ঞানের মতো বিষয়। হ্যাঁ, এখানে আপনার জাস্ট মুখস্থ করে ফেলবেন, আর কিছুই না, একটু পড়তে হবে আপনাদেরকে। ঠিক আছে, একটু বেশি পড়লেই পেরে যাবেন।
এরপরে এক্ষেত্রে আমাদের যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে তাপ প্রদান করলে ব্যাপনের মতো নিঃসরণের হারও বৃদ্ধি পায়। তাহলে কি বলতেছে, তাপ প্রদান করলে, অর্থাৎ কোনো কিছু যদি আপনি তাপ দেন তাহলে সেক্ষেত্রে কি হবে, কণাগুলো কিন্তু আরো অনেক বেশি ছোটাছুটি করবে, আর যত বেশি ছোটাছুটি করবে তাদের নিঃসরণের হারও তত বেড়ে যাবে। তাই এক্ষেত্রে আপনি একটা বিষয় মনে রাখবেন, সিএনজির পূর্ণরূপ কি? সিএনজির পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, বানানগুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আমরা যানবাহনে জ্বালানি হিসেবে এই সিএনজি ব্যবহার করে থাকি। সেজন্য আপনারা দেখবেন যে যেগুলো আমরা রাস্তায় যেগুলো সিএনজি গাড়ি বলি না, সে গাড়িটার নাম আসলে সিএনজি কেন হয়েছে? কারণ তারা এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস দিয়ে চলে সে সকল গাড়ি, তাই গ্যাসের নাম থেকে গাড়িরও নাম হয়ে গেছে সিএনজি। তবে সিএনজি মূলত এটা এসেছে এই গ্যাস থেকে, ঠিক আছে? অর্থাৎ সেই গাড়িতে যে গ্যাসটা আমরা ব্যবহার করে থাকি, যানবাহনে যে জ্বালানি গ্যাস, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, প্রতিটা সিএনজি কিন্তু গ্যাসে চলে, সেগুলো কিন্তু পেট্রোল বা ডিজেলে চলে না। প্রতিটা সিএনজির পেছন সাইডে অনেক বড় একটা গ্যাসের সিলিন্ডার থাকে। ঠিক আছে, ওকে। এই মূলত উচ্চচাপে সংযোজিত মিথেন গ্যাস। তাহলে মনে রাখবেন সিএনজি কি? সিএনজি হচ্ছে বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে মূলত উচ্চ চাপে, অর্থাৎ অনেক বেশি চাপ দিয়ে তাদেরকে অল্প জায়গার ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে, এবং সেটা হচ্ছে মিথেন গ্যাস। তাহলে সিএনজি গ্যাস হচ্ছে মূলত আমাদের কি? মিথেন গ্যাস। ঠিক আছে, মিথেন গ্যাসকে আমরা কি বলে থাকি? সিএনজি বলে থাকি। এরপর এখানে কি বলতে দেখেন, বাসা বাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা হয়। এক্ষেত্রে মূলত প্রোপেন ও বিউটেন গ্যাসকে উচ্চচাপে সংযুক্ত করে তরল অবস্থায় সিলিন্ডারে ভর্তি করা হয়। সিলিন্ডারে যে গ্যাসগুলো থাকে সেটা কিন্তু তরল অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে প্রোপেন এবং বিউটেন। তাহলে মনে রাখবেন যে যানবাহনে যে গ্যাস ব্যবহার করা হয় সেটা হচ্ছে মূলত মিথেন গ্যাস। কি গ্যাস? মিথেন গ্যাস। এবং বাসা বাড়িতে যেগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোপেন এবং বিউটেন। মিথেন, প্রোপেন, বিউটেন, এভাবে মনে রাখবেন। এবং মিথেনটা হচ্ছে যানবাহন, বাসা বাড়িতে হচ্ছে প্রোপেন এবং বিউটেন। শেষ। এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে মোমবাতির জ্বলন এবং মোমের 3 রকম একটা অবস্থা আমাদের এখানে দেওয়া আছে। মোম কি আমরা আগে দেখে আসলাম, মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ, হাইড্রোজেন এবং কার্বনের। হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত যৌগই হলো হাইড্রোকার্বন। এবং মোম একই সঙ্গে কঠিন, তরল এবং গ্যাসীয় 3টা অবস্থাতে থাকে। এক্ষেত্রে ওই মোম আগুনের তাপে প্রথমে বাষ্পে পরিণত হয়, অতএব বাষ্পীয় মোম বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্পের আলোয় তাপ উৎপন্ন হয়। আমরা অলরেডি দেখে এসেছি, হ্যাঁ, যে মোম গললে কি হয়, যে ছকের ভিতরে কিন্তু এখানে ছিল। এরপর এখানে গলন এবং স্ফুটন আছে, এটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে আপনাদের। সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, মানে যে তাপমাত্রা আসে তারা গলতে শুরু করবে। যেমন -1 বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সেক্ষেত্রে যদি আমাদের 1 বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে, যদি আমাদের 1 বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তার গলনাঙ্ক হবে 0 ডিগ্রি সেলসিয়াস। মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা কি করবে? গলতে শুরু করবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন 1 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রা কোনো তরল পদার্থকে গ্যাসীয় পদার্থে পরিণত করে সেই তাপমাত্রা হচ্ছে উক্ত পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়। অর্থাৎ যেটা হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থ, তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত। যেমন প্রত্যেক বিশুদ্ধ তরলে একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে, অর্থাৎ যে তাপমাত্রা সে পানিগুলো ফুটতে শুরু করবে। যেমন 1 বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটির নাম হলো ঘনীভবন। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে অবশ্যই যে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তাপমাত্রাগুলো হচ্ছে 1 বায়ুমণ্ডলীয় চাপে। তো আপনাদের পরীক্ষাতে 1 বায়ুমণ্ডলীয় চাপ কথাটা উল্লেখ নাও থাকতে পারে, সরাসরি ভাবে থাকতে পারে যে বরফের গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস, এবং আমাদের এভাবেও থাকতে পারে যে পানির স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, মনে থাকবে আপনাদের এই দুইটা তথ্য, আপনারা একটু খুব ভালোভাবে মনে রাখবেন, তাহলেই হবে। ওকে, এরপরে আমাদের এখানে যে বিষয়গুলো রয়েছে, এখানে আবার পরীক্ষা দেওয়া রয়েছে প্র্যাকটিক্যাল, সেগুলো আমাদের দরকার হবে না। আমরা আবার একটু নিচের দিকে যদি চলে আসি,
শুধু প্র্যাকটিক্যাল দিয়ে রেখে দিয়েছে, কিছুই না এখানে। ওকে, এরপর আমরা এখানে দেখবো হচ্ছে পাতন এবং ঊর্ধ্বপাতন জিনিসটা কি। ঠিক আছে, দেখেন কোনো তরলকে তাপ প্রদান করে ওই তরল পদার্থকে বাষ্পীভূত করার প্রক্রিয়াকে কি বলা হয়? বাষ্পীভবন। এবং যদি কোনো বাষ্পকে আবার তরলে পরিণত করা হয় সেটা হচ্ছে ঘনীভবন। তাহলে এটা মনে রাখবেন এইভাবে যে তরলকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন, এবং বাষ্পকে অর্থাৎ এবং গ্যাসকে আবার যদি আমরা তরলে পরিণত করি তাহলে সেটাকে বলা হচ্ছে ঘনীভবন। এটা একটু মনে রাখবেন, এখানে দেওয়াই আছে, হ্যাঁ, যে উক্ত বাষ্পকে আবার শীতল করলে তরলে পরিণত করা হয় যাকে ঘনীভবন বলা হয়। ওকে, এবং পাতন জিনিসটা কি? এই বাষ্পীভবন এবং ঘনীভবন এই দুইটার একত্রে বলা হয় হচ্ছে পাতন। ওকে, আচ্ছা, এখানে এরপর আমাদের কি দেওয়া আছে, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। অর্থাৎ আপনি কোনো একটা কঠিন পদার্থকে যদি আপনি তাপ দেন বা যদি আপনি চাপ দেন তাহলে সেটা কি হচ্ছে, আপনার তরলে পরিণত হয়। আমরা সবাই জানি কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয়, কিন্তু কিছু কিছু পদার্থ আছে যেগুলো কঠিন থেকে সরাসরি বাষ্প হয়ে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে ঊর্ধ্বপাতন। এবং সেই পদার্থকে আমরা বলবো উদ্দায়ী পদার্থ। আমরা কি বলবো সেটাকে? উদ্দায়ী পদার্থ। যেমন এই উদাহরণগুলো খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এটা এইভাবে আসতে পারে যে নিচের কোনটি ঊর্ধ্বপাতনের উদাহরণ, নিচের কোনটি ঊর্ধ্বপাতনের উদাহরণ বা নিচের কোনটি উদ্দায়ী পদার্থ। তখন আপনাকে কি করতে হবে? এগুলোর ভিতর থেকে উত্তর করতে হবে। সেটা হচ্ছে কি, নিশাদল, কর্পূর, ন্যাপথলিন, কঠিন কার্বন ডাই অক্সাইড, তারপরে আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এগুলোকে তাপ প্রদান করলে এগুলো সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়, তাই সেগুলোকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। ঠিক আছে, ওকে। এবং এখানে আমি একটা বিষয় বলছি যে এখানে আমাদের নামগুলোর সঙ্গে সঙ্গে যে রাসায়নিক সংকেত যে দেওয়া আছে সেই রাসায়নিক সংকেতটা আপনাকে মুখস্থ করতে হবে। কারণ পরীক্ষাতে আপনাদের সাপোজ এখানে আপনাদের ন্যাপথলিন না দিয়ে দিলে হচ্ছে C10H8, তখন আপনি কি করবেন? আপনি এটা জানেন যে ন্যাপথলিন উদ্দায়ী পদার্থ, কিন্তু আপনাকে এটা তো জানতে হবে যে এটা রাসায়নিক সংকেত কি। কারণ পরীক্ষাতে ন্যাপথলিন না দিয়ে আপনার সরাসরি C10H8 দিতেই পারে। ওকে, তাই এইখানে আমাদের যে সংকেতগুলো দেওয়া আছে এই সংকেতগুলো আপনাদের মুখস্থ করতে হবে। ওকে, এরপরে এক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, দেখেন যে নিশাদল বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এখানে আমরা সংকেতটা মনে রাখতে হবে NH4Cl। ঠিক আছে, এক্ষেত্রে আমার এটা নোট করা হয়েছে শুধুমাত্র এই সংকেতের জন্য, তাই আপনার সংকেতটা মুখস্থ করবেন। তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ। তাহলে আমাদের আজকের ক্লাসটা এত পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।